হ্যালো স্টুডেন্ট, আবার হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমেতে। আজকে মডেল কোশ্চেন পেপার 2 নম্বর, কেমিস্ট্রি 2 নম্বর পেপার করছি কোশ্চেন ব্যাংকের। আর পার্ট 1 তার, যেটা পাবে 437 পৃষ্ঠায়। টিনচার অফ আয়োডিন কাকে বলে? অ্যালকোহল জলের মিশ্রণে 2 থেকে 3% আয়োডিনের দ্রবণকে বলা হয় টিনচার অফ আয়োডিন। এটা অ্যান্টিসেপ্ট হিসেবে কাজ করে। Mn2+ ও Fe2+ এর মধ্যে কোনটি সহজেই প্লাস্টিক আনসার উন্নীত হয়? এটা হচ্ছে Fe কারণ Fe2+কে সহজেই Fe3+ উন্নীত করা যাবে, কারণ Fe3+ মানে জারণ স্তরে অধিক সুস্থির অর্থাৎ D5 ইলেকট্রন বিন্যাস লাভ করে। পরেরটা অথবা দিয়েছিল 4D ও 5D সারির মধ্যে ধর্মের সাদৃশ্য যায় কেন? অ্যাক্টিনাইট সংকোচনের জন্য, কারণ 4D আর 5Dর মাঝে 4F কক্ষ প্রবেশ করে, ফলে আবরণী ক্ষমতা খুব কম হয়, অ্যাক্টিনাইট সংকোচন দেখা যায়। ফলে 4D ও 5D সারির মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নায়ন ক্ষমতা প্রায় কাছাকাছি হয়, ফলে এদের মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যায়। পরেরটা তড়িতাসীন তুলাঙ্কের একক কি? গ্রাম কুলম্ব ইনভার্স। তারপর হচ্ছে একটি PO4 3- আয়নের আধান কত? ক্যালকুলেশনটা তোমরা করবে, আমরা দেখিয়ে দিচ্ছি করে করতে হবে। 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, PO4 এর আধান হচ্ছে 3 ফ্যারাডে মানে 3 × 10⁵500 কুলম্ব। তাহলে একটার কত হবে? 3 × 10⁵500 বাই অ্যাভোগাড্রো সংখ্যা যেটা বেরোবে অত কুলম্ব হবে। তোমরা এটা করে আমায় কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কত আসছে। জলের তেল জাতীয় একটি ইমালশনের নাম লিখতে বলেছে, এটা হচ্ছে দুধ। তারপরে চলে এসেছে আমার 3-এর কোশ্চেনে। 0.1 মোলাল NaCl এর জলীয় দ্রবণ 0.1 মোলার গ্লুকোজের জলীয় দ্রবণের মধ্যে NaCl দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান গ্লুকোজ দ্রবণের প্রায় দ্বিগুণ হয় কেন? না, গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষযোগ্য কিন্তু NaCl তীব্র তড়িৎ বিশ্লেষযোগ্য। NaCl জলীয় দ্রবণে আয়নিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে, অর্থাৎ প্রতি সংকেত একক থেকে 2টি আয়ন উৎপন্ন হয়, Na+ আর Cl-। সুতরাং 0.1 m NaCl দ্রবণের দ্রাবকণার সংখ্যা 0.1 গ্লুকোজ দ্রবণের সমপরিমাণ দ্রবণের থেকে দ্রাবকণার সংখ্যা অপেক্ষা দ্বিগুণ হয়। তাই NaCl 0.1 m NaCl এর জলীয় দ্রবণ ও 0.1 m গ্লুকোজ দ্রবণের মধ্যে NaCl দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান গ্লুকোজ দ্রবণের প্রায় দ্বিগুণ হয়। পরে অঙ্ক একটা, KBr এর জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে 0.5 m। উক্ত দ্রবণে 80% KBr বিজারিত হলে ভ্যান্টো ফ্যাক্টরের মান কত? বিয়োজন মাত্রা আলফা = I-1/n-1, যেখানে মানগুলো আমরা বলে দিয়েছি এক এক করে, যে আলফা হচ্ছে 80% ছিল মানে 0.8, n এর হচ্ছে মান হবে 2, কারণ KBr ভেঙে একটা বিআর দুটো আয়ন তৈরি হচ্ছে। বছরের ফ্যাক্টর মান হচ্ছে 1.8। পরে কি বলেছে? জলের বিশুদ্ধকরণে রসায়নে কলয়েডের প্রয়োগ করতে আলোচনা করতে হবে। পরের রসায়নের প্রয়োগ। অবিশুদ্ধ জলে কাদা, মাটি প্রভৃতি কণাগুলি কলয়েডে অবস্থায় থাকে। এই জলে ফটকিরি অর্থাৎ K2SO4 Al2SO4 24H2O যোগ করলে ফটকুড়িতে উপস্থিত K+ ও Al3+ আয়ন ঋণাত্মক তড়িতায়িত কলয়েডীয় কণাগুলিকে তঞ্চিত করে, ফলে কাদা, মাটি প্রভৃতি কলয়েড কণাগুলি অপদ্রব্যগুলি পাত্রের তলায় থিতিয়ে পড়ে। এই থিতিয়ে পড়া অপদ্রব্যগুলি পরিস্থিতির মাধ্যমে পৃথক করলে বিশুদ্ধ জল পাওয়া যায়। পরটা ইমালশন কারক কি? এগুলো কীভাবে কাজ করে, সাহিত্য লাভ করে? ইমালশন কারক হচ্ছে কি? ইমালশনের সাহিত্য বৃদ্ধির জন্য ইমালশন প্রস্তুতির সময় উপাদান তরল দুটি ছাড়াও তৃতীয় একটি পদার্থ যোগ করা হয়। ইমালশনের সাহিত্যবর্ধক এই তৃতীয় পদার্থটাকে বলা হয় ইমালশন কারক। কীভাবে কাজ করে? না, ইমালশন কারক যোগের অণুতে একটা দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল, ওই শৃঙ্খলের এক প্রান্তে একটি ধ্রুবীয় গ্রুপ থাকে। ধ্রুবীয় অংশ হচ্ছে জল আকর্ষী, কিন্তু হাইড্রোকার্বন অংশটি হচ্ছে জল বিকর্ষী। কোনো উপযুক্ত ইমালশন কারক যৌগকে তেল ও জল সিস্টেমে যোগ করলে ওই যোগের অণুগুলি তেল ও জলের আন্তঃপৃষ্ঠে এমনভাবে বিন্যস্ত হয় যাতে ধ্রুবীয় অংশটি জলের মধ্যে ও হাইড্রোকার্বন অংশটি তেলের মধ্যে অবস্থান করে। এইভাবে তেল ও জলের আন্তঃপৃষ্ঠে ইমালশন কারক অধিশোষিত একটি তেল ও জলের আন্তঃপৃষ্ঠটান হ্রাস করে, ফলে বিস্তৃত দশার কণাগুলি আর একত্রিত হয়ে সংযুক্ত হতে পারে না। ফলে ইমালশন কারকের ফলে ইমালশনের সাহিত্য বৃদ্ধি পায়। পরেরটা H3PO3 H3PO2 H3PO4 অ্যাসিডগুলোর তীব্রতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। কী হবে? না, H3PO3-তে pH জারণের সংখ্যা +3, H3PO2-তে pH জারণের সংখ্যা +1 আর H3PO4-এ pH জারণের সংখ্যা +5। কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা বৃদ্ধির সাথে সাথে অক্সি অ্যাসিডগুলোর O বন্ড H বন্ধনের পোলারিটি বৃদ্ধি পায়,
ফলে বন্ধনটি সহজে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করছে, তাই আম্লিকতা বৃদ্ধি পায়। তাই আম্লিক উদ্যোগটা হচ্ছে H3PO2, তারপর হবে H3PO3, তারপর H3PO4, তারপর Na2HPO3। এটা একটি সমিত লবণ ব্যাখ্যা। এটা হচ্ছে PO4 ছিল কিন্তু ভুল ছিল কোশ্চেন, ওটা তাহলে আম্লিক লবণ হয়ে যেত, এটা PO3 হবে। সমিত লবণ ব্যাখ্যা করো। তো আমরা গঠন সঙ্গে দিয়ে দিয়েছি। এই গঠন সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে অক্সিজেনের সঙ্গে সরাসরি কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নেই। অক্সিজেনের সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণুগুলো আম্লিক হয়। তাই যেহেতু এখানে আম্লিক ধর্মবিশিষ্ট কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাই এটি প্রশম লবণ বা সমিত লবণ। বাট জটিল ক্যাটায়ন ও জটিল অ্যানায়নের নাম লিখতে বলেছে। সংকেত: জটিল ক্যাটায়ন হচ্ছে AgNH3(2), ফোটার মাথায় প্লাস। অ্যানায়ন হচ্ছে FeCN6 4-। ব্যাকেলাইটের মনোমার দুটোর নাম কী কী হবে? ফর্মালডিহাইড আর হচ্ছে ফেনল। 4 শুরু করলাম। 4 এটাই শুধু করাবো আমরা। তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান আছে? তা আমার আণবিক ভর বলে দিয়েছে। আমরা কি জানি? একক কোষের সংখ্যা ইকুয়াল টু WN/Zm। থেকে ভ্যালুগুলো পুট করে দিয়েছি। এসে 2.84 × 10⁻21T। প্যাকিং দক্ষতা কি? একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে বলেছে। প্যাকিং দক্ষতা কাকে বলে? না, কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই কোষের প্যাকিং দক্ষতা বলে। দেহকেন্দ্রিক একক কোষের বিন্দুগুলো কী হচ্ছে? দেহকেন্দ্র ছাড়াও মাঝখানে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে কণাগুলো কৌণিক বরাবর সর্বশ্র থাকে। যে কোণে মানে একটা ঘনকের কর্ণ বরাবর সমস্যা থাকে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী সূত্র কী ছিল? A√3 আমি বা ধরে নিচ্ছি। আর একক কোষের কণার সংখ্যা কত? 2। তাহলে কণার ব্যাসার্ধ R ধরে নিয়েছি, বাহুর দৈর্ঘ্য A ধরেছি। তাহলে একক কোষের কণাগুলোদের মোট আয়তন কত হবে? 2 × 4⁵ πr3, দুটো কণার মোট আয়তন। আর ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি A হয় তাহলে ঘনকের আয়তন কত হবে? A3। আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? A√3। A√3 = কত হবে? দেখো এটা R, এটা 2R, এটা R, তার মানে A = 4, A√3 = 4R, তাহলে A = হচ্ছে 4R/√3। সুতরাং একক কোষের প্যাকিং দক্ষতা কী হবে? দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন, মানে 2 × 4⁵ মানে ছিল হচ্ছে 8/3 πr3 বাই A3। এর মান কত? 4R/√3, তারা বসিয়ে দিয়েছি। সমাধান করলে আছে 0.68 বা 68%। আমাদের ভিডিও তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি পার্ট 2 এর সাথে।